ডব্লিউবিসিএস প্রিলিমস পরীক্ষায় অবজেক্টিভ ইংলিশ যারা প্রতি বছরে ছেড়ে আসো অথবা আন্দাজে ঠিক করো, তাদের জন্য এই অবজেক্টিভ ইংলিশের ইবুকটি খুবই গুরুত্বপূর্ণ। কারণ অবজেক্টিভ ইংলিশের এই ইবুকের মধ্যে যে 1000 এমসিকিউ দেওয়া আছে, সেটি যদি তোমরা সঠিকভাবে প্র্যাকটিস করে যাও, তাহলে ডব্লিউবিসিএস প্রিলিমস পরীক্ষায় 25-এর মধ্যে অনায়াসে তোমরা 17+ স্কোর করতে পারবে। ই বুকসটি একেবারে লেটেস্ট প্যাটার্নের উপরে তৈরি করা হয়েছে, রিসেন্টলি আপডেট করা আছে, এবং এখানে 1000 এমসিকিউ 40টা সেটের মাধ্যমে কমপ্লিট করা আছে। এই ইবুকে মোট পেজের সংখ্যা 90টি। যারা ডব্লিউবিসিএস প্রিলিমসের পরীক্ষা আরও বেটারভাবে করতে চাইছো এবং ইংলিশটাকে সঠিকভাবে প্রস্তুতি নিতে চাইছো, তারা আমাদের এই ইবুকটি সংগ্রহ করতে পারো। ভিডিও ডেসক্রিপশনে পেমেন্ট লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে পেমেন্ট করে আমাদের এই ইবুকটি নিজেদের কাছে রেখে দাও প্রিপারেশনের জন্য। এবং আজকের ক্লাসটি আমাদের এই অবজেক্টিভ ইংলিশের ইবুক থেকে করানো হয়েছে। চলো আজকের ক্লাসটি আমরা সম্পূর্ণভাবে দেখে নিই। নমস্কার বন্ধুরা, আগত ডাব্লিউবিসিএস পরীক্ষার কথা মাথায় রেখে এমএইচ এডুকেশন ল্যাব যে ইংলিশের মক টেস্টের একটি সিরিজ শুরু করেছে, আজ সেই ইংলিশ মক টেস্ট সিরিজেরই আমি আপনাদের 17 নম্বর ক্লাসটি দেব। এর আগে আমি 16টি ক্লাস আপনাদের দিয়ে দিয়েছি, সেখানে আমি অনেক গুরুত্বপূর্ণ কোশ্চেন ডিসকাস করেছি। আজকেও এই 17 নম্বর অংশে যে কোশ্চেনগুলো আলোচনা করব আপনাদের সঙ্গে, সেগুলো কিন্তু আগত বিসিএস পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। তো চলুন বন্ধুরা, আমরা শুরু করি আজকের এই 17তম ক্লাসটি। নমস্কার বন্ধুরা, আজকে আমি এই 17তম অংশে আপনাদের আরো কিছু গুরুত্বপূর্ণ কোশ্চেন ডিসকাস করে দেবো, যেগুলো আগত বিসিএস পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। তো প্রথমে দেখুন, ডিরেকশন 1, 2, 3 অর্থাৎ 1 থেকে 3 পর্যন্ত আপনাদের প্রিপোজিশন করতে বলেছে। প্রথম প্রিপোজিশনটিতে আসুন, বলেছে হি হ্যাজ সাফার্ড হেভি লসেস ইয়েট হি ওয়াজ রোলিং ড্যাশ ওয়েলথ। এখানে যে সঠিক অ্যান্সারটি হবে সেটি আমি আপনাদের আগে বলবো। তো রোলিং এর পরে ইন প্রিপোজিশন বসবে, অর্থাৎ রোলিং ইন ওয়েলথ। বোঝা গেল? বাংলাটা কি হলো? বাংলাটা হলো তার প্রচুর ক্ষতি হয়েছে। হি হ্যাজ সাফার্ড হেভি লসেস, তার প্রচুর ক্ষতি হয়েছে, তবুও সে এখনো সম্পদশালী। বোঝা গেল? তাহলে রোলিং ইন ওয়েলথ। বোঝা গেল? রোলিং ইন ওয়েলথ। তাহলে রোলিং এর পরে কি প্রিপোজিশন বসলো? ইন, অর্থাৎ ডি হবে ইজ দ্য রাইট আনসার। পরবর্তী 2 নম্বরটিতে দেখুন, বলেছে দ্য পিজেন্ট রিফিউজ টু বো ড্যাশ হিজ মাস্টার। তাহলে এখানে যে প্রিপোজিশনটি বসবে সেটি হবে বো টু, অর্থাৎ ডি হবে ইজ দ্য রাইট আনসার। বো টু হবে। অর্থাৎ বাংলাটা কি হলো? বাংলাটা হচ্ছে কৃষক তার মনিবের কাছে মাথা নত করতে অস্বীকার করেছিল। কৃষক তার মনিবের কাছে মাথা নত করতে, বটু মানে মাথা নত করা, মাথা নত করতে অস্বীকার করেছিল। তাহলে বইয়ের পরে কি পজিশন বসবে? বটু। তাহলে বটু মানে কি? মাথা নোয়ানো বা নত করা। বোঝা গেল কি বললাম? তাহলে এখানে হবে বটু, অর্থাৎ ডি হবে ইজ দ্য রাইট আনসার। 3 নম্বরটি দেখুন, বলেছে ইট ইজ ডেঞ্জারাস টু এন্টার ড্যাশ দ্য এনিমিস ক্যাম্প। এখানে যে প্রিপোজিশনটি হবে এন্টার ইনটু, অর্থাৎ বি হবে ইজ দ্য রাইট আনসার, অর্থাৎ এন্টার ইনটু। অর্থাৎ ইট ইজ ডেঞ্জারাস টু এন্টার ইনটু দ্য এনিমিস ক্যাম্প। তাহলে ইট ইজ ডেঞ্জারাস টু এন্টার ইনটু দ্য এনিমিস ক্যাম্প মানে শত্রু শিবিরে প্রবেশ করা বিপজ্জনক। শত্রু শিবিরে প্রবেশ করা বিপজ্জনক। এন্টার ইনটু মানে কি? প্রবেশ করা বা প্রবেশাধিকার। প্রবেশ করা বা প্রবেশাধিকার। বোঝা গেল? তাহলে ইট ইজ ডেঞ্জারাস টু এন্টার ইনটু দ্য এনিমিস ক্যাম্প। বোঝা গেল? তাহলে তিনটে কি প্রিপোজিশন হলো? রোলিং ইন হলো একটা হলো যে বো টু, আর একটা হলো কি? এন্টার ইনটু। বোঝা গেল? পরবর্তী অংশগুলিতে আসুন বন্ধুরা। ডিরেকশন 4 to 7 দেখুন দিয়েছে। ইন দিস কোশ্চেন্স 4 alternatives given for idioms or phrase given in underline in the sentences. Choose the alternative which best expresses in the meaning of the idioms or phrase. অর্থাৎ এখানে যে সেন্টেন্সটি আছে, এখানে যে নিচে আন্ডারলাইন করা আছে সেন্টেন্সটির একটা ক্ষুদ্র অংশে, এটা একটা ইডিয়ম বা ফ্রেজ। এর অ্যাকচুয়াল মানেটি আপনাকে করতে হবে। তো 4 নম্বরটি দেখুন কি বলেছে। বলেছে হি শুড গার্ড এগেইনস্ট আওয়ার গ্রিন আইড ফ্রেন্ডস। কি মানেটা কি? মানেটা হচ্ছে যে আমাদের ঈর্ষাপরায়ণ বন্ধুদের থেকে তাকে সতর্ক থাকতে হবে। কি বললাম? আমাদের ঈর্ষাপরায়ণ বন্ধুদের থেকে তাকে সতর্ক থাকতে হবে। এবার এই গ্রিন আইড মানে কি? গ্রিন আইড মানে হচ্ছে ঈর্ষাপরায়ণ। বোঝা গেল? তাহলে এর মানেটা কি? এর মানেটা হচ্ছে জেলাস মানে হচ্ছে ঈর্ষাপরায়ণ। ঈর্ষাপরায়ণের ব্যাপারটা আপনাদের একটু বলে দিই। মনে করুন কেউ একটু ভালো রেজাল্ট করেছে, আমরা তাকে একটু দেখে ঈর্ষা করছি। এই যে বলি না আমরা ঈর্ষা করছি, এটাই হচ্ছে জেলাসি করা বা গ্রিন আইড। এটার মানেটা হচ্ছে গ্রিন আইড বা জেলাসি। তাহলে এর মানেটা কি হবে? জেলাস। বি হবে ইজ দ্য রাইট আনসার। আচ্ছা, রিচ মানে কি? রিচ মানে জানেন আপনারা ধনী, তাহলে এটাও হবে না। হ্যান্ডসাম মানে জেনে রেখে দিন, মানে অনেক সময় এই খুব ইজি মানেগুলোই কিন্তু পরীক্ষার সময় সিনোনিমে দেয়, খুব ভুলে নিস। হ্যান্ডসাম মানে সুদর্শন।
আর এনথুসিয়াস্টিক মানে হচ্ছে উদ্যমী। তাহলে এখানে যেটি হবে গ্রিন আইড মানে জেলাসি অর্থাৎ উৎসাহপরায়ণ। 5 নম্বরটি দেখুন, বলেছে দ্য সাইড অফ দ্য অ্যাক্সিডেন্ট মেড মাই ফ্লেশ ক্রিপ। ফ্লেশ ক্রিপ মানে কি? ফ্লেশ ক্রিপ মানে হচ্ছে শঙ্কিত হওয়া। কি বললাম? ফ্লেশ ক্রিপ মানে হচ্ছে শঙ্কিত হওয়া, শঙ্কিত হওয়া। তাহলে বাংলাটা আমি পড়ে দিই। বাংলাটা হচ্ছে দুর্ঘটনাটির দৃশ্য আমাকে দুর্ঘটনাটির দৃশ্য আমাকে শঙ্কিত করেছিল। তাহলে এখানে শঙ্কিত করা মানে কি? ভয় পাওয়ানো, তার মানে কি ফ্রাইটেন মি, অর্থাৎ বি হবে ইজ দ্য রাইট আনসার। বোঝা গেল? ফ্রাইটেন মানে কি? শঙ্কিত করা। শঙ্কিত মানে কি? শঙ্কিত বা ভয় পাওয়া। বোঝা গেল? শঙ্কিত বা ভয় পাওয়া। আচ্ছা, ওরিড মানে কি? ওরিড মানে হচ্ছে চিন্তিত। ওরিড মানে চিন্তিত। কনফিউজড মানে কি? কনফিউজড মানে হচ্ছে বিভ্রান্ত। কনফিউজড মানে বিভ্রান্ত। আর ড্রিউ মাই অ্যাটেনশন মানে মনোযোগ। অ্যাটেনশন মানে কি? মনোযোগ। এই বাংলাগুলো একটু লিখে নেবেন। পরবর্তী অংশগুলিতে আসুন। বন্ধুরা 6 নম্বরটি দেখুন, আমি আগের অংশে 4 and 5 করে দিয়েছি, এই অংশে আমি 6 and 7টি করাচ্ছি। তো 6টি দেখুন, বলেছে হি ইজ এ কুইর ফিশ, ফুল স্টপ, আই হ্যাভ ফেইল টু আন্ডারস্ট্যান্ড হিম। বাংলাটা কি? বাংলাটা হচ্ছে সে একজন অদ্ভুত মানুষ। হি ইজ এ কুইর ফিশ। কুইর ফিশ মানে হচ্ছে অদ্ভুত মানুষ। এটি আপনার আন্ডারলাইন করা আছে, এটার মানেটা হচ্ছে অদ্ভুত মানুষ। তাহলে সে হলো একজন অদ্ভুত মানুষ। আই হ্যাভ ফেইল টু আন্ডারস্ট্যান্ড হিম, আমি তাকে বুঝতে ব্যর্থ হয়েছি। এটা হচ্ছে বাংলাটা। তাহলে কুইর ফিশের মানে চেয়েছে কুইর ফিশ। কুইর ফিশ মানে হচ্ছে কি? অদ্ভুত মানুষ। তাহলে অদ্ভুত মানুষ মানে কি? স্ট্রেঞ্জ পার্সন। তাহলে সি হবে ইজ দ্য রাইট আনসার। স্ট্রেঞ্জ পার্সন মানে কি? অদ্ভুত মানুষ। বোঝা গেল? ফানি পার্সন মানে কি? মজাদার মানুষ। সেন্সিটিভ পার্সন মানে কি? সংবেদনশীল। এগুলো আপনারা লিখে নিন। আর কোয়েলসাম পার্সন মানে কি? ঝগড়াটে। ঝগড়াটে। বোঝা গেল? 7 নম্বরটি দেখুন, বলেছে চান্দু used very ugly words against his kind uncle. He threw down the gauntlet before him. কি বললো? চান্দু used very ugly words against his kind uncle. চান্দু মানে চান্দু তার দয়ালু আঙ্কেলের প্রতি একটা খারাপ শব্দ ব্যবহার করেছিল। হি থ্রিউ ডাউন দ্য গনলেট বিফোর হিম। থ্রিউ ডাউন দ্য গনলেট। গনলেট মানে কি? থ্রি ডাউন দ্য গনলেট বিফোর হিম মানে সে তার প্রতি কি করেছিল? তার সামনের চ্যালেঞ্জ রেখেছিল। তাই তো? তাহলে জিনিসটা কি হলো? চান্দু তার দয়ালু আঙ্কেলের প্রতি একটা বাজে শব্দ ব্যবহার করেছিল। ফুল স্টপ আছে, মানে সেমিকলন আছে, তারপরে কি আছে? হি থ্রিউ ডাউন দ্য গাউন্টলেট বিফোর হিম মানে কি? সে তার সামনে থ্রিউ ডাউন দ্য গাউন্টলেট মানে কি? থ্রিউ ডাউন দ্য গাউন্টলেট মানে হচ্ছে আপনার চ্যালেঞ্জ রাখা। চ্যালেঞ্জ রাখা। চ্যালেঞ্জ রাখা। তাহলে হি থ্রিউ ডাউন দ্য গনলেট বিফোর হিম। থ্রি ডাউন দ্য গনলেট বিফোর হিম মানে কি? সে তার সামনে চ্যালেঞ্জ রেখেছিল। তাহলে থ্রিউ ডাউন দ্য গাউন্টলেটের নিচে আন্ডারলাইন করা যায়। থ্রিউ ডাউন দ্য গাউন্টলেট মানে কি? মানে এটা হচ্ছে থ্রিউ দ্য চ্যালেঞ্জ, অর্থাৎ চ্যালেঞ্জ ছোড়া। বোঝা গেল? আচ্ছা, অ্যাবিউজড অ্যান্ড ইনসাল্টেড মানে কি? অ্যাবিউজড অ্যান্ড ইনসাল্টেড মানে নির্যাতিত এবং অপমানিত হওয়া। আচ্ছা, বিহেভড অ্যাজ ইম্পর্টেন্ট পার্সন মানে হচ্ছে অ্যাজ এ বিহেভ করেছিল একটা গুরুত্বপূর্ণ মানুষ হিসেবে। না, এটিও হবে না, এটিও হবে না। আর পুট কন্ডিশন মানে কি? শর্ত রাখা। পুট কন্ডিশন মানে শর্ত রাখা। তাহলে এখানে কি আছে? এখানে আছে আপনার থ্রিউ ডাউন দ্য গনলেট। থ্রিউ ডাউন দ্য গনলেট মানে হলো থ্রিউ দ্য চ্যালেঞ্জ, অর্থাৎ চ্যালেঞ্জটা রেখেছিল তার সামনে। বোঝা গেল কি বললাম? পরবর্তী অংশগুলিতে আসুন। বন্ধুরা ডিরেকশন 8 to 12 দেখুন, এখানে আছে 8 আর 9 আছে, 10 আর 11টা আমি পরবর্তী অংশে আলোচনা করছি। বলছে আউট অফ দ্য 4 অল্টারনেটিভ চুজ দ্য ওয়ান হুইচ ক্যান বি সাবস্টিটিউটেড ফর দ্য গিভেন ওয়ার্ড অর সেন্টেন্স। অর্থাৎ এটি কিন্তু ওয়ান ওয়ার্ড দিয়েছে আপনাকে। বোঝা গেল? দিয়েছে দেখুন, গভর্নড বাই এ সেন্স অফ ডিউটি। এটাকে কি বলে? গভর্নড বাই এ সেন্স অফ ডিউটি মানেটা কি? মানেটা হচ্ছে কর্তব্যবোধ দ্বারা পরিচালিত। এটাকে কি বলে? কর্তব্যবোধ দ্বারা যেটা পরিচালিত হয় সেটাকে সবসময় বলে কনসাইনশিয়াস। অর্থাৎ ডি হবে ইজ দ্য রাইট আনসার। কনসাইনশিয়াস মানে কি? ন্যায়বান, বিবেকবান। ন্যায়বান, বিবেকবান, অনেকগুলো মানে হয়। বিবেকবান। আচ্ছা, তারপরে হয় হচ্ছে কর্তব্যবোধ পরিচালিত। কর্তব্যবোধ পরিচালিত।
এগুলোর মানে হচ্ছে কনসাইনশিয়াস। তাহলে এখানে যেটি আছে কি আছে, গভর্নড বাই এ সেন্স অফ ডিউটি, মানে কি কর্তব্যবোধ দ্বারা পরিচালিত, তাহলে এটা কি হবে কনসাইনশিয়াস, বোঝা গেল। এবার কনসিয়াস মানে কি, কনসিয়াস মানে হচ্ছে সচেতন। আচ্ছা, সেন্সিবল মানে কি, সেন্সিবল মানে হচ্ছে বিচক্ষণ। আর ইন্টেলিজেন্ট মানে কি বুদ্ধিমান। এই মানেগুলো আপনাদের জেনে রাখা দরকার। 9 নম্বরটি দেখুন, বলেছে অ্যান অ্যাসেম্বলি অফ ওরশিপার্স। অ্যাসেম্বলি অফ ওরশিপার্স মানে কি, উপাসকদের একটি সমাবেশ। তাকে কি বলে, তাকে বলা হচ্ছে কনগ্রিগেশন। কনগ্রিগেশন, কনগ্রিগেশন মানে কি ধর্ম সম্মেলন, ধর্ম সম্মেলন। তাহলে অ্যান অ্যাসেম্বলি অফ ওয়ার্শিপার্স, ওয়ার্শিপার্স মানে কি উপাসকদের একটি সমাবেশ, উপাসকদের একটি সমাবেশ, তাকে কি বলে কংগ্রিগেশন। কংগ্রিগেশন মানে কি ধর্ম সম্মেলন। তাহলে এ হবে ইজ দ্য রাইট আনসার। বাকি মানেগুলো আপনাদের আমি বলে দিচ্ছি। বি এর মানেটা যেটা আছে কনফ্ল্যাগ্রেশন। কনফ্ল্যাগ্রেশন মানে অগ্নিকাণ্ড, অগ্নিকাণ্ড। আচ্ছা, কনফিগারেশন মানে কি আকৃতি। আচ্ছা, কনফ্রন্টেশন মানে কি, কনফ্রন্টেশন মানে মোকাবিলা করা, মোকাবিলা করা, বোঝা গেল। তাহলে এখানে কি আছে অ্যাসেম্বলি অফ ওরশিপার্স, তাহলে এখানে কোনোটি হবে না, যেটি হবে সেটি হবে এ কনগ্রিগেশন অর্থাৎ ধর্ম সম্মেলন, বোঝা গেল। পরবর্তী অংশ দুটিতে আসুন বন্ধুরা। 10 নম্বরটি দেখুন, বলেছে এ পার্সন হু লাইভস বাই হিমসেলফ, অর্থাৎ বাংলাটা কি, বাংলাটা হচ্ছে বোঝাতে চেয়েছে একজন ব্যক্তি যে একা একা থাকে তাকে কি বলে, তাকে বলা হচ্ছে রিক্লস। রিক্লস মানে কি, রিক্লস মানে হচ্ছে নির্ভীতে, নির্জনে, ইত্যাদি ইত্যাদি। তাহলে এই একা যে থাকে, একজন ব্যক্তি যে একা একা থাকেন তাকে কি বলে রিক্লস, মানে নির্ভীতে বা নির্জনে বা নির্জনবাসী আপনি বলতে পারেন, নির্জনবাসী, তাহলে রিক্লস, বোঝা গেল। তাহলে এখানে হবে বি ইজ দ্য রাইট আনসার। আচ্ছা, মঙ্ক মানে কি, মঙ্ক মানে হচ্ছে সন্ন্যাসী, মঙ্ক মানে সন্ন্যাসী। এক্সট্রোভার্ট মানে কি, এক্সট্রোভার্ট মানে হচ্ছে বহির্মুখী, যে আউটগোয়িং ইন নেচার, তাকে বলা হচ্ছে এক্সট্রোভার্ট। প্রফেট মানে কি, প্রফেট মানে হচ্ছে ভাববাদী বা ধর্মপ্রবক্তাও আপনি বলতে পারেন, ভাববাদী বা ধর্মপ্রবক্তা, তাকে বলা হচ্ছে প্রফেট। 11 নম্বরটি দেখুন, বলেছে দ্য অ্যাক্ট অফ প্রডিউসিং বিউটিফুল হ্যান্ডরাইটিং ইউজিং এ ব্রাশ অর এ স্পেশাল পেন, অর্থাৎ ব্রাশ বা একটি বিশেষ কলম ব্যবহার করে সুন্দর হস্তাক্ষর তৈরির যে কাজ, সেটিকে বলা হচ্ছে হায়ারোগ্লিফিক্স, অর্থাৎ এ ইজ দ্য রাইট আনসার। হায়ারোগ্লিফিক্স অর্থাৎ এ হবে ইজ দ্য রাইট আনসার। অর্থাৎ হায়ারোগ্লিফিক্স মানে কি চিত্রলিপি, চিত্রলিপি হায়ারোগ্লিফিক্স, এটা আমরা কিন্তু হিস্ট্রিতে পড়েছি। আর ক্যালিগ্রাফি মানে কি, ক্যালিগ্রাফি মানে লিপিবিদ্যা। এখানে যেটি হবে সেটা হবে হায়ারোগ্লিফিক্স, কারণ একটি ব্রাশ বা একটি বিশেষ ধরনের পেন দিয়ে, বিশেষ কলম দিয়ে সুন্দর হস্তাক্ষর তৈরির যে কাজ, তাকে বলা হচ্ছে হায়ারোগ্লিফিক্স। পরবর্তী অংশগুলিতে আসুন বন্ধুরা। ডিরেকশন 12 to 14 দেখুন, বলেছে চুজ দ্য কারেক্ট সিনোনিম অফ দ্য আন্ডারলাইন ওয়ার্ড। এখানে আপনাকে কারেক্ট সিনোনিমটি বসাতে হবে যেটা আন্ডারলাইন করা আছে যে ওয়ার্ডটির নিচে। দেখুন 12 নম্বরটি দেখুন, বলেছে হি আপব্রেডেড দ্য লিটল গার্ল হু গট ফ্রাইটেন্ড, মানে কি, মানেটা হচ্ছে সে ছোট্ট মেয়েটিকে বকলো যে ভয় পেয়েছিল, বোঝা গেল। সে ছোট্ট মেয়েটিকে বকলো যে ভয় পেয়েছিল, অর্থাৎ আপব্রেডেড মানে হচ্ছে বকা। তাহলে এখানে কোনটা হবে, এখানে হচ্ছে স্কোল্ডেড, অর্থাৎ সি হবে ইজ দ্য রাইট আনসার। অর্থাৎ আপব্রেডেড সিনোনিম হবে স্কোল্ডেড। স্কোল্ডেড মানে কি বকা, বোঝা গেল। আচ্ছা, 13 নম্বরটি দেখুন, 13 নম্বরটি বলেছে দ্য ইন্সপেক্টর ওয়াজ এ ভিজিল্যান্ট ইয়ং ম্যান। ভিজিল্যান্টের নিচে আন্ডারলাইন করা আছে। তাহলে ভিজিল্যান্ট মানে কি, ভিজিল্যান্ট মানে হচ্ছে সজাগ, ভিজিল্যান্ট মানে হচ্ছে কি সজাগ। তাহলে পরিদর্শকটি ছিলেন একজন সজাগ যুবক মানুষ, তাহলে সজাগ, তাহলে ভিজিল্যান্ট মানে কি সজাগ, তাহলে তার অ্যান্টোনিম সিনোনিম কি হবে, সিনোনিম হবে ওয়াচফুল। ওয়াচফুল মানে সতর্ক বা সজাগ। আচ্ছা, স্মার্ট মানে কি, স্মার্ট মানে লিখে নিন, স্মার্ট মানে হচ্ছে আপনার মানে বলে না যে খুব স্মার্ট বয়, মানে খুবই স্মার্ট মানে আপনার কি বলবো, মানে খুবই হ্যান্ডসাম যাকে বলে, হ্যান্ডসাম বা স্মার্ট যাকে বলে সেই জাতীয়, মানে বাংলাটা হচ্ছে মানে প্রকৃত বাংলার কিভাবে বলবো স্মার্টের, স্মার্টের বাংলাটা হচ্ছে আপনার ওই চটপটে বা আপনার করিত কর্মা বলা চলে, ছিমছাম, মানে যে অনেকগুলো মানে আছে। তো এবার কোন মানে এটা, স্মার্ট মানে আপনার জেনে স্মার্ট মানে ছিমছাম বা
পরিৎকর্মা যাকে বলে, মানে সবকিছু দিক থেকে সে স্মার্ট, আমরা যে ইউজ করি স্মার্ট, বুদ্ধিমানও হতে পারে স্মার্ট, তাহলে স্মার্ট মানে ইনক্লুডিং অল, মানে যেগুলো তার পজিটিভ সেন্সে যায় তাহলে স্মার্ট, তাহলে এইটিও হবে না কারণ সজাগ থাকা বলেছে। আচ্ছা অ্যাম্বিশনস মানে কি? অ্যাম্বিশনস মানে হচ্ছে উচ্চাকাঙ্ক্ষী, উচ্চাকাঙ্ক্ষী। আচ্ছা ইন্টেলিজেন্ট মানে কি? ইন্টেলিজেন্ট মানে হচ্ছে বুদ্ধিমান। তাহলে এখানে কি বলেছে? ভিজিল্যান্ট, ভিজিল্যান্ট মানে কি? সজাগ থাকা বা সতর্ক থাকা, তাহলে এখানে হবে ওয়াচফুল, অর্থাৎ বি হবে ইজ দ্য রাইট আনসার। 14 নম্বরটি দেখুন, বলেছে আওয়ার ফ্লাইট ওয়াজ ডিলেড অ্যান্ড রিচড নিউ দিল্লি ওয়েল পাস্ট মিডনাইট কমা রাদার জ্যাডেড, জ্যাডেডের নিচে আন্ডারলাইন করা যায়। জ্যাডেড মানে হচ্ছে ক্লান্ত, মনে রাখবেন, ক্লান্ত বা পরিশ্রান্ত, এগুলো মানে হচ্ছে জ্যারেড। তাহলে জিনিসটা কি? জিনিসটা হয়েছে যে আমাদের বিমান দেরি করেছিল এবং আমরা মধ্যরাতের পরে নিউ দিল্লিতে পৌঁছেছিলাম প্রচন্ড ক্লান্ত হয়ে। কি বললাম? জিনিসটা হচ্ছে আওয়ার ফ্লাইট ওয়াজ ডিলেড, অর্থাৎ আমাদের ফ্লাইটটি বা বিমানটি দেরি করেছিল, অ্যান্ড রিচড নিউ দিল্লি ওয়েল পাস্ট মিডনাইট, এবং আমরা নিউ দিল্লি পৌঁছেছিলাম মধ্যরাতের পরে, রেদার জ্যাডেড, কমা দিয়ে দেখুন রেদার জ্যাডেড মানে পরিশ্রান্ত বা ক্লান্ত হয়ে। তাহলে জিনিসটা পুরোটা কি দাঁড়ালো? আমাদের ফ্লাইট বা বিমানটি দেরি করেছিল, আমরা নিউ দিল্লি পৌঁছেছিলাম মধ্যরাতের পরে রেদার জ্যাডেড অর্থাৎ ক্লান্ত বা পরিশ্রান্ত হয়ে। তাহলে এখানে জ্যারেডের নিচে আন্ডারলাইন করা আছে। তাহলে জ্যারেড মানে ক্লান্ত বা পরিশ্রান্ত, তার মানে কি? ফ্যাটিক, তাহলে ফ্যাটিক মানে কিন্তু ক্লান্ত বা পরিশ্রান্ত। বোঝা গেল? বাকি মানেগুলো আপনারা জেনে নিন। রিফ্রেশড, রিফ্রেশড মানে কি? রিফ্রেশড মানে হচ্ছে আপনার ঝরঝরে, রিফ্রেশড মানে হচ্ছে ঝরঝরে। রুটিন মানে কি? দৈনন্দিন। আচ্ছা ভিগোরাস মানে কি? ভিগোরাস মানে হচ্ছে বলবান, সতেজ, আরো বলতে পারি আমরা সক্রিয়, এগুলো মানে হচ্ছে ভিগোরাস। বোঝা গেল? তাহলে এখানে বলেছে জ্যারেড, জ্যারেড মানে ক্লান্ত বা পরিশ্রান্ত, এর মানেটা হবে ফ্যাটিক। পরবর্তী অংশগুলিতে আসুন বন্ধুরা। 15 নম্বরটি দেখুন অ্যান্টোনিম, 15-16তে অ্যান্টোনিম দুটো দিয়েছে। বলেছে দ্য অ্যান্টোনিম অফ দ্য ওয়ার্ড কালমিনেশন। কালমিনেশন মানে কি? কালমিনেশন মানে হচ্ছে আপনার চরম, সর্বোচ্চ সীমা বা চরম মাত্রা। কালমিনেশন মানে হচ্ছে চরম, চরম মাত্রা বা চরম সীমা। বোঝা গেল? তাহলে এর অপোজিটটা হবে গোড়া, মানে চরম মাত্রা মানে কি? একদম ওপরের দিকে, চরম সীমা তাকে বলুন চরম সীমায় পৌঁছে যাওয়া বা চরম মাত্রা, তার মানে একদম ওপরে। তাহলে এর অপোজিট যেটি হবে সেটা হবে বিগিনিং। বিগিনিং মানে কি? গোড়া, মানে শুরু থেকেই যেটা, এটা বিগিনিং। তাহলে এটা যদি অপোজিট, এটা যদি হয় কালমিনেশন, তাহলে এটা হচ্ছে বিগিনিং, অর্থাৎ শুরু থেকে, অর্থাৎ গোড়া। তাহলে কমপ্লিশন মানে কি? সেটিও জেনে নিন। কমপ্লিশন মানে পরিপূরণ, পরিপূরণ। ক্লাইম্যাক্স মানে কি? সর্বচরম সীমা। আচ্ছা কনক্লুশন মানে উপসংহার, উপসংহার। তাহলে এখানে যেটি হবে বিগিনিং। 16 নম্বরটি অ্যান্টোনিমটি দেখুন। বলেছে যে অ্যান্টোনিম অফ দ্য ওয়ার্ড এরুডাইট। এরুডাইট মানে কি? এরুডাইট মানে বিজ্ঞ বা জ্ঞানী বা জ্ঞানী। এর অপোজিটটি কি হবে? এর অপোজিটটি হবে ইগনোরেন্ট। ইগনোরেন্ট মানে কি? অজ্ঞ। অজ্ঞ মানে কি? ল্যাক অফ নলেজ, ল্যাক অফ নলেজ। আচ্ছা এবার আমি একটি বলে দিই এই মানেগুলো। ক্রুড মানে হচ্ছে অশোধিত। আচ্ছা বোরিং মানে কি? বোরিং মানে বিরক্তিকর। আর ইলিটারেট মানে নিরক্ষর। আচ্ছা পরীক্ষার সময় আমি বলে দিই আপনাকে, এরুডাইট মানে হচ্ছে বিজ্ঞ বা জ্ঞানী, মানে যার জ্ঞান আছে। আর ইগনোরেন্ট মানে হচ্ছে ল্যাক অফ নলেজ, মানে কি? অজ্ঞ, মানে কোনো একটা বিষয়ের ওপর বা কোনো কিছুর ওপর তার জ্ঞানটা নেই। অর্থাৎ বিজ্ঞ, তার অপোজিট হবে ইগনোরেন্ট। এবার বলে রাখা ভালো ইলিটারেটও কিন্তু এর সাথে হয়। এবার পরীক্ষার সময় যদি অন্য পরীক্ষা হয়, বিসিএস বাদে যদি অন্য পরীক্ষায় থাকে, তাহলে আপনাকে এই দুটোর মধ্যে যে কোনো একটি দেবে অপশন, যে কোনো, এই নয় ইলিটারেট, যেখানে যেমন দুটোই দিয়েছে, এখানে আপনাকে যে কোনো বিসিএস বাদে, ডাব্লিউবিসিএস বাদে যদি কোনো পরীক্ষা ইংলিশটি দিত, অ্যান্টোনিমটি দিত, তাহলে আপনাকে নয় ইলিটারেট দিত নাহলে ইগনোরেন্ট দিত। আপনারা সরাসরি যেটি করতেন, এরুডাইট মানে যার জ্ঞান আছে, যদি মনে করুন ইগনোরেন্টটা নেই, ইগনোরেন্টটা দেয়নি, তাহলে আপনি কি করতেন? ইলিটারেট মারতেন, একদম ঠিকই হতো। কারণ ইলিটারেট মানে নিরক্ষর, মানে হচ্ছে যার মানে এডুকেশনাল, নিরক্ষর মানে হচ্ছে যার কোনো এডুকেশনাল ব্যাকগ্রাউন্ডই নেই। এটাও ঠিক, কিন্তু এখানে বলেছে জ্ঞানী। এরুডাইট হচ্ছে জ্ঞানী, মানে কোনো একটা বিষয়ের ওপর তার একটা জ্ঞান, জ্ঞানী। আর ইগনোরেন্ট মানে
তার সে এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড আছে কিন্তু একটা কোনো বিষয় ল্যাক অফ নলেজ, কোনো একটা বিষয়ের উপর তার একটা কোনো জ্ঞান নেই, সেটাকে বলে ইগনোরেন্ট। তাহলে এটার সঙ্গে যদি ইগনোরেন্ট থাকে তাহলে অবশ্যই, কিন্তু বিসিএস বলে আপনাকে এই দুটোই দেবে, ইগনোরেন্টও দেবে, ইলিটারেট। অ্যাকচুয়াল আপনাকে অ্যান্টোনিমটি বসাতে হবে। মনে রাখবেন এরুডাইটের যে অ্যান্টোনিম হয় সেটা ইলিটারেটও হয়, ইগনোরেন্টও হয়। যদি মনে রাখবেন যদি ইগনোরেন্ট কথাটি থাকে তাহলে সরাসরি এটি করবেন, আর যদি ইগনোরেন্টই না থাকে তাহলে ইলিটারেটে মারবেন। বোঝা গেল কি বললাম? পরবর্তী অংশগুলিতে আসুন। বন্ধুরা 17 নম্বরটি দেখুন, বলেছে বন্ধুরা 17 নম্বরটি দেখুন, বলেছে টু সেন্টেন্সেস আর গিভেন বিলো, চুজ দ্য কারেক্ট কনজাংশন টু জয়েন দ্য গিভেন সেন্টেন্স। এখানে দুটো সেন্টেন্স আছে, এখানে কনজাংশন দিয়ে আপনাকে এই দুটো সেন্টেন্সে জয়েনিং করতে হবে, একটা নির্দিষ্ট মানে কিন্তু দাঁড়াবে। বলেছে দেখুন, প্রথম সেন্টেন্সটা বলেছে আই এনজয়েড হার নিউ বুক, অর্থাৎ আমি তার নতুন বইটি উপভোগ করেছিলাম, ফুল স্টপ। ইট ইজ নট কোয়াইট অ্যাজ গুড অ্যাজ হার লাস্ট ওয়ান, অর্থাৎ যদি মানে সেটি আমি তার নতুন বইটি উপভোগ করেছিলাম, সেটি সেটি তার শেষ বইটির মতো এতটা ভালো ছিল না। কি বললাম? আমি তার নতুন বইটি উপভোগ করেছিলাম, সেটি তার শেষ বইটার মতো অতটা ভালো বা এতটা ভালো ছিল না। এটা হচ্ছে বাংলাটা। তাহলে এখানে কি কোনটা বসাবো? এখানে বসাবো হচ্ছে সি, অর্থাৎ দো বসাবো। কেন? যদি আমি এটাকে দো বসাই তাহলে জিনিসটা দো মানে কি? দো মানে যদিও। অ্যাজ মানে কি? অ্যাজ মানে যেমন। অ্যাজিভ মানে কি? অ্যাজিভ মানে যেন। আর অ্যান্ড মানে এবং। তাহলে এখানে ব্যাপারটা কি হলো? যদি দো বসাই কিরকম মিলে যাচ্ছে দেখুন। আই এনজয়েড হার নিউ বুকস, আমি উপভোগ করেছিলাম তার নতুন বইটি, বা আমি তার নতুন বইটি উপভোগ করেছিলাম, যদিও যদিও সেটি তার শেষ বইয়ের মতো অতটা ভালো ছিল না। বোঝা গেল? তাহলে দো হবে, অর্থাৎ সি হবে ইজ দ্য রাইট আনসার। বোঝা গেল? 18 নম্বরটি দেখুন, বলেছে আউট অফ দ্য গিভেন অপশনস হুইচ বেস্ট এক্সপ্রেসেস দ্য মিনিং অফ দ্য গিভেন প্রভাব। এখানে বলেছে একটা প্রভাব দিয়ে তার মানেটি বলতে বলেছে, অর্থাৎ বলেছে ডু নট কাউন্ট ইউর চিকেন্স বিফোর দে হ্যাচ। এই মানেটা কি? এর মানেটা হচ্ছে এখানে বি হবে ইজ দ্য রাইট আনসার। অর্থাৎ দেখুন এখানে অনেকগুলো অপশন দিয়েছে। এতে দিয়েছে ইফ ইউ কিপ হেন্স দেন দেয়ার ইজ নো নিড টু সি হাউ মেনি চিকেন্স আর হ্যাচড ইচ ডে। সিতে দিয়েছে ইফ উই কাউন্ট দ্য হ্যাচ চিকেন দেন দেয়ার নাম্বার ডিক্রিজেস না। ডু নট সেল অল দ্য চিকেন্স দ্যাট আর হ্যাচড অ্যাট এ টাইম না। এখানে যেটি হবে ডু নট মেক প্ল্যানস বেসড অন প্রেডিক্টেড রেজাল্ট দ্যাট হ্যাভ নট অকার্ড ইয়েট। মানেটা কি? বাংলাটা হচ্ছে যেটা হয়নি সেটা নিজে নিজে ভবিষ্যৎবাণী করে কোনো পরিকল্পনা বানিও না। কি বললাম? যেটা হয়নি সেটা নিজে নিজে ভবিষ্যৎবাণী করে কোনো পরিকল্পনা বানিও না। এটা হচ্ছে বাংলাতে ডু নট কাউন্ট ইউর চিকেন বিফোর দে হ্যাচড। এই প্রভাবটার মানেই হচ্ছে যেটা হয়নি সেটা নিজে নিজে ভবিষ্যৎবাণী করে কোনো পরিকল্পনা বানিও না। অর্থাৎ ডু নট মেক প্ল্যান বেসড অন প্রেডিক্টেড রেজাল্ট দ্যাট হ্যাভ নট অকার্ড ইয়েট। এটা হবে রাইট অ্যান্সার, বি হবে ইজ দ্য রাইট অ্যান্সার। পরবর্তী অংশগুলিতে আসুন। বন্ধুরা 19 নম্বরটি দেখুন, বলেছে fill in the blank with the word given in the bracket along with the correct prefix out of the given four options। অর্থাৎ এইখানে যে ব্র্যাকেটের মধ্যে আপনাকে যে একটা ওয়ার্ড দিয়েছে সেই ওয়ার্ডের আগে একটা প্রিফিক্স বসাতে হবে, যেটা মানে হবে এবং এই সেন্টেন্সটা এটা পুরোপুরি ফিল আপ হবে। বলেছে কি ইফ ইউ ওয়্যার ড্যাশ স্যাটিসফাইড ডিশ উইথ দ্য সার্ভিস। কি বলেছে? ইফ ইউ ওয়্যার ড্যাশ ব্র্যাকেটে দিয়ে স্যাটিসফাইড উইথ দ্য সার্ভিস হোয়াই ডু নট ইউ কমপ্লেইন টু দ্য হোটেল ম্যানেজার। এখানে আমি আগে প্রথমে অ্যান্সারটি বলছি কি হবে। এখানে হয় মনে রাখবেন স্যাটিসফাইড এর আগে যদি আমি ডিআইএস বসাই তার সাথে স্যাটিসফাইডটি জুড়ে দিলে হয় ডিসস্যাটিসফাইড, অর্থাৎ ডি হবে ইজ দ্য রাইট অ্যান্সার। অর্থাৎ ইনস্যাটিসফাইড হয় না, প্রি স্যাটিসফাইড হয় না, আনস্যাটিসফাইড হয় না, কথাটি হয় ডিসস্যাটিসফাইড। স্যাটিসফাইড মানে সন্তুষ্ট আর ডিসস্যাটিসফাইড মানে অসন্তুষ্ট, অসন্তুষ্ট। তাহলে এখানে যে ব্যাপারটা হলো অসন্তুষ্ট, তাহলে কি দাঁড়ালো? যদি তুমি পরিষেবাতে অসন্তুষ্ট হয়ে থাকো তাহলে তুমি কেন হোটেলের ম্যানেজারকে অভিযোগ জানালে না? এটা হচ্ছে আপনার বাংলাটা। তাহলে ডিসস্যাটিসফাইড মানে কি? অসন্তুষ্ট। বোঝা গেল? পরবর্তী অংশটিতে আসুন।
বন্ধুরা 20 নম্বরটি দেখুন বলেছে চুজ দ্য ওয়ান হুইচ ইজ দ্য কারেক্ট ইনডাইরেক্ট স্পিচ অফ দ্য সেন্টেন্স গিভেন বিলো। এখানে একটা ডাইরেক্ট স্পিচে আপনাকে একটা সেন্টেন্স দিয়ে দিয়ে সেটাকে আপনাকে ইনডাইরেক্ট স্পিচে কি করতে হবে, ট্রান্সফার করতে হবে। ন্যারেশন দিয়েছে, এটা কি দিয়েছে, ন্যারেশন। ন্যারেশনটা কি বলেছে পড়ে নি। বলেছে দ্য টিচার সেইড টু অমিত ওয়ার্ক রেগুলারলি। শিক্ষকটি অমিতকে বলেছিল প্রত্যেক দিন কাজ করো। তাহলে এটা একটা ঘটনাটা কি বলছে, এটা উপদেশ দিচ্ছে। এটা কি দিচ্ছে, একটা উপদেশ বা অ্যাডভাইস দিচ্ছে। তাহলে এখানে কোন অপশনটি হবে, এখানে অ্যাডভাইস যদি থাকে সেটাই হবে ইজ দ্য রাইট আনসার। দেখুন দিয়েছে, দেওয়া আছে এতেই দ্য টিচার অ্যাডভাইস টমি টু ওয়ার্ক রেগুলারলি, তাহলে এ হবে ইজ দ্য রাইট আনসার। এবার বাকি কেন হলো না, দেখুন টিচারটা তো কোনো অর্ডার, অর্ডার মানে কি, অর্ডার মানে হচ্ছে আদেশ করছে না, আদেশ হবে না, এটা আদেশ করছে না। প্রেডেড মানে কি, প্রেডেড মানে হচ্ছে অনুরোধ করা, অনুরোধও করছে না। ওয়ার্ল্ড মানে কি, সতর্ক করা, সতর্ক করছে না। এখানে যেটা করছে উপদেশ দিচ্ছে যে প্রতিদিন কাজ করার জন্য। বোঝা গেল? তাহলে এখানে এ হবে ইজ দ্য রাইট অ্যান্সার। পরবর্তী অংশটিতে আসুন। বন্ধুরা 21 নম্বরটি দেখুন বলেছে চুজ দ্য ওয়ান হুইচ ইজ দ্য কারেক্ট প্যাসিভ ভয়েস অফ দ্য সেন্টেন্স গিভেন বিলো। এটা অ্যাক্টিভ ভয়েসে দিয়েছে, এখান থেকে আমাকে কি করতে হবে, প্যাসিভ ভয়েসে করতে হবে। তাহলে কোন অপশনটা ঠিক, বলেছে অল ট্রাস্ট অ্যান্ড অনেস্ট ম্যান, অর্থাৎ বাংলাটা কি, বাংলাটা হচ্ছে সবাই সৎ ব্যক্তিকে বিশ্বাস করে। এটা কিন্তু ধ্রুব সত্য কথা। তাহলে আমি আহ, আপনাদের বিগত ক্লাসে এই ধরনের কোনো ধ্রুব সত্য কথা এগুলো করাতে গিয়ে আমি বলেছিলাম যে এইগুলো ধ্রুব সত্য কথা যেগুলো, অর্থাৎ দেখুন সৎ ব্যক্তিকে কিন্তু সকলেই বিশ্বাস করবে, এটা তো ধ্রুব সত্য কথা। এগুলো কিন্তু সবসময় সিম্পল প্রেজেন্টেই কিন্তু এগুলো হয়, প্রেজেন্ট ইনডিফিনিট বা সিম্পল প্রেজেন্টে হয়। তাহলে স্বাভাবিকভাবেই এখানে আমাকে দেখতে হবে যে এখানে কোথায় সিম্পল প্রেজেন্ট দিয়েছে। দেখুন প্রথমটিতে দিয়েছে অ্যান অনেস্ট ম্যান ওয়াজ ট্রাস্টেড বাই অল, এটা পাস্ট টেন্সে, তাহলে এটি হবে না। বিতে দেখুন দিয়েছে অ্যান অনেস্ট ম্যান ইজ ট্রাস্টেড বাই অল, হ্যাঁ এইটা ঠিক আছে। কি করে ঠিক আছে বলবো, দেখুন বুঝবো, দেখুন এখানে অল ট্রাস্ট, অল তাহলে এখানে সাবজেক্ট, এটা অ্যাক্টিভ ভয়েস, তাহলে আমি কি বলেছি অ্যাক্টিভ ভয়েসের যেটা সাবজেক্ট সেটা প্যাসিভ ভয়েসে কি হয়ে যাবে, অবজেক্ট হয়ে যাবে। দেখুন অলটা হয়ে গেছে অবজেক্টে, বোঝা গেল? এবার এখানে অবজেক্ট কে অনেস্ট ম্যান, অনেস্ট ম্যান অ্যান্ড অনেস্ট ম্যানটা এখানে কে অবজেক্ট, তাহলে অ্যান্ড অনেস্ট ম্যানটা যখন প্যাসিভ অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট, তাহলে সেটা প্যাসিভ ভয়েসে কি হয়ে যাবে, সাবজেক্ট। দেখুন সাবজেক্ট হয়ে গেছে, এই যে অ্যান অনেস্ট ম্যান সাবজেক্ট। এরপরে কি আছে, অ্যাম ইজ আর বসেছে, কারণ এখানে এস, এখন অনেস্ট ম্যান থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই কি বসলো, ইজ ভার্ব বসেছে, বি ভার্ব বসলো। তারপরে কি হবে, ট্রাস্টেড, অর্থাৎ ভার্বের পিপি অর্থাৎ পাস্ট পার্টিসিপল, ট্রাস্টেড, ট্রাস্টেড অর্থাৎ ট্রাস্টেড বসলো। তারপরে বাই ফ্রেজ, তারপরে দেখুন এই সাবজেক্টটা এখানে এসে অবজেক্ট হয়ে গেল। তাহলে কি হলো, অ্যান অনেস্ট ম্যান ইজ ট্রাস্টেড বাই অল, অর্থাৎ বি হবে ইজ দ্য রাইট অ্যান্সার। আর সি তে দেখুন পড়ে নিন এগুলো, অ্যান অনেস্ট ম্যান শুড বি হবে না, আর ডি তে অ্যান অনেস্ট ম্যান ক্যান বি, এটিও হবে না। তাহলে যেটি হবে বি ইজ দ্য রাইট অ্যান্সার। বোঝা গেল? পরবর্তী অংশটিতে আসুন। বন্ধুরা 22 নম্বরটি দেখুন বলেছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ দ্য কারেক্ট ওয়ার্ড ফ্রম দ্য অপশনস গিভেন বিলো। এখানে বলেছে ইন্ডিয়া ইজ এ মেম্বার অফ দ্য সিকিউরিটি ড্যাশ, এখানে যেটি হবে অ্যান্সারটি সেটি হবে সিকিউরিটি কাউন্সিল। মনে রাখবেন বানানে কিন্তু এরকম পরিবর্তন করে দেবে, অর্থাৎ এইগুলোই কিন্তু বিসিএস এর প্রশ্ন। অর্থাৎ কাউন্সিল, অর্থাৎ সি কিন্তু যেটা হবে কাউন্সিল, সিও ইউএন সিআইএল, কি বললাম, সিও ইউএন সিআইএল, কাউন্সিল মানে হচ্ছে পরিষদ। অর্থাৎ বাংলাটা হচ্ছে ইন্ডিয়া হলো ভারতবর্ষ হলো সিকিউরিটি অর্থাৎ নিরাপত্তা পরিষদের একজন একজন একটা একটা সদস্য। বললাম কি, ভারতবর্ষ হলো নিরাপত্তা পরিষদের একটি সদস্য। তাহলে সিকিউরিটি কাউন্সিল মানে হলো নিরাপত্তা পরিষদ, তাহলে পরিষদের ইংলিশটা কি, সেটা হচ্ছে কাউন্সিল। অর্থাৎ কাউন্সিল বানানটা কি, সিও ইউএন সিআইএল, মাথায় রাখবেন সিআইএল, এইভাবে মনে রাখবেন কাউন্সিল। কাউন্সিল মানে কি, পরিষদ। আচ্ছা কাউন্সিলস মানে কি, এসিএলএস, কাউন্সিল মানে হচ্ছে পরামর্শ। আচ্ছা কাউন্সেলিং মানে কি, পরামর্শ দেয়া। দেখুন আমরা সাধারণত বলি কাউন্সিলিং আছে, ইঞ্জিনিয়ারিং কলেজের কাউন্সিলিং, মেডিকেলের জন্য কাউন্সিলিং, এগুলো পরামর্শ দেয়া। আচ্ছা কাউন্সিল মানে এটা মানে পরামর্শ। তাহলে এখানে কি হবে, সিকিউরিটি কাউন্সিল সিআইএল, সিআইএল মানে পরিষদ। বোঝা গেল? পরবর্তী অংশটিতে আসুন। বন্ধুরা 23 নম্বরটি দেখুন এরর কারেকশন দিয়েছে, তাহলে এখানে কোনটি এরর সেটি আমাকে খুঁজে বার করতে হবে। দেখুন বলেছে দ্য মোস্ট ইউনিভার্সাল ফ্যাক্ট অফ দিস ওয়ার্ল্ড দ্যাট এভরিবডি শুড ডাই, অর্থাৎ এই মহাবিশ্বের ধ্রুব ফ্যাক্ট হলো কি, যে প্রত্যেককেই একদিন মরতে হবে, এটা হচ্ছে বাংলাটা। তাহলে এখানে ভুল কোথায় আছে, ভুলটি আছে এইখানে, এতে ভুলটি আছে, মোস্টই হবে না। তাহলে অমিট করব কোনটা, মোস্টকে, শুধু হবে দ্য ইউনিভার্সাল ফ্যাক্ট। কেন মোস্টই হলো না, আমরা ডিগ্রি জানি, আপনারা জানেন ডিগ্রি দু প্রকার হয়, একটা হচ্ছে কম্পারেটিভ ডিগ্রি
আর একটা হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি। বোঝা গেল? একটা কম্পারেটিভ, একটা হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি। এইবার কিছু কিছু ব্যাপার আছে, লিখে নিন। দ্য ফলোইং, এগুলো হচ্ছে ট্রিক্স, আপনারা দেখেই বলে দেবেন যে এইটা থাকলে এটা হবে না, একদম সরাসরি, যাতে আপনার সময় কিন্তু এগুলো কিন্তু প্রচুর সময় যায়, যাতে সময়টি না যায় সেই জন্য আমি বেসিক ট্রিক্সটি আপনাদের আমি বুঝিয়ে দিচ্ছি। মনে রাখুন, দ্য ফলোইং অ্যাডজেক্টিভ, এটা লিখে নিন আপনারা। দ্য ফলোইং অ্যাডজেক্টিভস cannot be changed into comparative or superlative degree। কোনগুলো ওয়ার্ডগুলো হচ্ছে ইউনিক, আমি কালো কালিতে লিখছি, ইউনিক, এক্সট্রিম, ইউনিভার্সাল, সুপ্রিম, unparalleled, absolute, eternal, round, square, impossible, perfect, honest। এই যে ওয়ার্ডগুলো আমি বললাম, ইউনিক, কি বললো? দ্য ফলোইং অ্যাডজেক্টিভস, অর্থাৎ ইউনিক, এই যে অ্যাডজেক্টিভ গুলো আছে, ইউনিক, এক্সট্রিম, ইউনিভার্সাল, সুপ্রিম, আনপ্যারালাল, অ্যাবসোলিউট, ইটারনাল, রাউন্ড, স্কোয়ার, ইম্পসিবল, পারফেক্ট এবং অনেস্ট, এই যে ওয়ার্ডগুলো, এই অ্যাডজেক্টিভ গুলো যে আছে, এইগুলোর কোনোদিন কম্পারেটিভ বা সুপারলেটিভ ডিগ্রি হয় না। তাহলে দেখুন এখানে মোস্ট দিয়েছে, মোস্টটা কিন্তু আমরা ইউজ করি সুপারলেটিভ ডিগ্রির ক্ষেত্রে, আর মোর ইউজ করি কম্পারেটিভ ডিগ্রির ক্ষেত্রে। এখানে সুপারলেটিভ ডিগ্রিতে দেওয়া আছে। আমি কি বলেছি? যে এই ওয়ার্ডগুলো যদি থাকে, এই অ্যাডজেক্টিভ গুলো থাকলে এগুলো কম্পারেটিভ বা সুপারলেটিভ হয় না। তাহলে দেখুন এখানে ইউনিভার্সাল আছে, তাহলে এর আগে সুপারলেটিভ ডিগ্রি দিয়েছে, তাহলে এটি হবে না, তাহলে এটি কেটে যাবে। ব্যাস, এটাই হলো ট্রিক্স। তাহলে এই আপনাকে শুধু এই ওয়ার্ডগুলো মুখস্থ করতে হবে। এইগুলো যদি থাকে, তার আগে যদি দেখেন, যদি এখানে মোরও দিত তাহলেও হতো না, কারণ মোর তো কম্পারেটিভ, মোস্ট হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি। কারণ আমি কি বলেছি? ইউনিভার্সাল অ্যাডজেক্টিভ, তাহলে এই অ্যাডজেক্টিভের আগে কোনো সুপারলেটিভ বা কম্পারেটিভ ডিগ্রি হবে না। তাহলে সুতরাং এই ওয়ার্ডগুলো আপনাকে একটু মুখস্থ করে যেতে হবে। তাহলে এখানে ভুলটি কি? মোস্ট। তাহলে অমিট কি হবে? মোস্ট। তাহলে এই হবে ইজ দ্য রাইট অ্যান্সার। পরবর্তী এররটিতে আসুন। বন্ধুরা 24 নম্বর এররটি দেখুন, বলেছে দ্য টিচার্স হ্যাভ টু টেক এক্সাম নেক্সট উইক, অর্থাৎ শিক্ষকদের পরের সপ্তাহে এক্সাম নিতে হবে। এবার এখানে ভুল কোথায় আছে? ভুলটি আছে বন্ধুরা এখানে বিতে আছে, টেক হয় না, এখানে হবে গিভ, অর্থাৎ অমিট করব কি, কাকে? টেককে। টেকের বদলে কি হবে? গিভ। তাহলে এখানে কি হবে? গিভ। এটি কেন হলো মনে রাখবেন, আমরা সাধারণত যে কথাটি বলি এগুলো কিন্তু খুব আসে পরীক্ষায়। টিচার টেক্স এক্সাম, এটাই কিন্তু আমরা বলি টেক্স এক্সাম, আর স্টুডেন্টস গিভস এক্সাম। আমরা এই কথাটি বলি টিচার্স টেক্স এক্সাম, অর্থাৎ টিচাররা পরীক্ষা নেয় আর ছাত্ররা পরীক্ষা দেয়, এটা আমরা বলি, কিন্তু এটা সম্পূর্ণ রং, এটা সম্পূর্ণ রং। তাহলে সঠিকটি কি? সঠিকটি হচ্ছে টিচার, এটা হচ্ছে কারেক্ট। কারেক্টটি কি? কারেক্টটা হচ্ছে টিচার গিভস এক্সাম। কেন হচ্ছে আমি বলে দিচ্ছি, সেই কারণটিও বলবো। টিচার গিভস এক্সামস, স্টুডেন্টস টেক্স এক্সাম। পুরোটাই উল্টো। অর্থাৎ আমরা যেটা বলি টিচার টেক্স এক্সাম, স্টুডেন্টস গিভস এক্সাম, আমরা এটা বলি, কিন্তু এটা রং, এটা হচ্ছে রং। সঠিকটি কি? সঠিকটা হচ্ছে টিচার গিভস এক্সাম, স্টুডেন্ট টেক্স এক্সাম। কেন? মনে রাখবেন, টিচার দিচ্ছে মানে কি, আমাকে টিচার কোশ্চেন পেপারটা দিচ্ছে, তার মানে কোশ্চেন পেপারটা হচ্ছে আমার কাছে এক্সাম। তাহলে টিচার দিচ্ছে আর আমি সেই কোশ্চেন পেপারটা নিচ্ছি, এটা হচ্ছে কারেক্ট। অর্থাৎ টিচার দেয়, আমরা নিই, নট টিচার নিচ্ছে আমরা দিচ্ছি না, ঘটনাটা উল্টো হবে। এখানে দেখুন তাই দিয়েছে টেক,
যখনই এরকম থাকবে টেক না, টিচার গিভ হবে। যদি এখানে স্টুডেন্ট দিত তাহলে কি হতো, স্টুডেন্ট যদি তাহলে কিন্তু টেক হতো, এখানে যদি স্টুডেন্ট দিয়ে থাকতো তাহলে টেক হতো, কিন্তু যেহেতু টিচার দিয়েছে তাই গিভ হলো। আমি নিয়মটা কি বললাম, টিচার গিভস এক্সাম, স্টুডেন্ট টেকস এক্সাম, এটা মনে রাখবেন। এটা হচ্ছে রং, এটা হচ্ছে রাইট। বোঝা গেল? পরবর্তী অংশটিতে আসুন বন্ধুরা। 25 নম্বরটি দেখুন, আরেকটি এরর দিয়েছে, বলেছে দিস ইজ দ্য সেম কালার হুইচ আই অলসো লাইক। বাংলাটা কি, এটা হলো ওই একই রং যেটা আমি পছন্দ করি, এটা হচ্ছে বাংলা। এখানে ভুলটি কোথায়, এখানে ভুলটি আছে বিতে, হুইচ হবে না, এখানে হবে দ্যাট। কেন হলো আমি বলছি, এখানে তাহলে অমিট কি হবে, অমিট হচ্ছে হুইচ, তার জায়গায় কি বসছে, দ্যাট। কেন হচ্ছে আমি সেটি আলোচনা করে দিচ্ছি, লিখে নিন। দ্য লিটিল, দ্য ফিউ, এই কথাগুলো যদি থাকে, দ্য ফিউ, দ্য সেম, অ্যান্ড দ্য অনলি, অ্যান্ড দ্য অনলি, অ্যান্ড দ্য অনলি আর ইউজড উইথ দ্যাট, যেটা আমি বললাম, এটা আপনাকে একটু মাথার মধ্যে রাখতে হবে। কি, দ্য লিটিল, দ্য ফিউ, দ্য সেম অ্যান্ড দ্য অনলি, এই তিনটে কথা যদি থাকে, দেখুন এখানে আছে দি সেম, আপনাকে খুঁজে বার করতে হবে, তার জন্য আমাকে এইগুলোকে আপনাকে মনে রাখতেই হবে। শুধু যতদিন না চাকরি পাচ্ছেন ততদিন শুধু একটু কষ্ট করে এইগুলো একটু মনে রাখতে হবে, চাকরি পাওয়ার পর ভুলে গেলেও চলবে। শুধু এইটুকু, চাকরি যতদিন পর্যন্ত না পাচ্ছেন এগুলো একটু মনে রাখবেন। কিরকম, দ্য লিটিল, দ্য ফিউ, দ্য সেম অ্যান্ড দ্য অনলি। অর্থাৎ এখানে দেখুন দ্য সেম আছে, এই যে দ্য সেম, যদি এই কথাগুলো থাকে তাহলে দেখবেন এখানে দুটো সেন্টেন্স, দিস ইজ দ্য সেম কালার হুইচ আই অলসো লাইক, দেখুন দুটো সেন্টেন্সকে হুইচ দিয়ে জয়েন করেছে। মনে রাখবেন যদি এই ওয়ার্ডগুলো থাকে তাহলে এখানে হুইচ হবে না, এখানে যেটি জয়েন হবে সেটা হচ্ছে দ্যাট, দ্যাট দিয়ে এখানে জয়েন হবে। বোঝা গেল? তাহলে হুইচটি কেটে যাবে, হবে দ্যাট। যদি এই কথাগুলো থাকে, দ্য লিটিল, দ্য ফিউ, দ্য সেম, দ্য অনলি, এখানে দেখুন দ্য সেমটি আছে। যদি এখানে দ্য অনলি থাকতে হতো, দ্য ফিউ থাকলেও হতো, দ্য লিটিল থাকলেও হতো। যেহেতু এখানে সেম আছে সেক্ষেত্রেও এখানে হুইচের বদলে কি বসলো, দ্যাট হবে। যদি এখানে হু থাকতো সেটিও কিন্তু কেটে যেত। অর্থাৎ এখানে যদি কোনো ডাব্লিউএইচ বা যাই দিয়ে আপনার এখানে লিঙ্ক যুক্ত জয়েনিং করা থাকতো, যে কনজাংশন দিয়ে আপনার এখানে যুক্ত করা থাকুক না কেন, এটা সেটা হবে না, একমাত্র হবে দ্যাট। কারণ আমি কি বললাম, দ্য লিটিল, দ্য ফিউ, দ্য সেম অ্যান্ড দ্য অনলি আর ইউজড উইথ দ্যাট, অর্থাৎ এটি এগুলো থাকলে এরা দ্যাটের সঙ্গে যুক্ত হয়। বোঝা গেল বন্ধুরা? যদি ক্লাসটি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। যদি আপনারা কিছু শিখতে পারছেন কিনা সেটিও কিন্তু কমেন্ট বক্সে আপনারা জানাবেন, সেটিও কিন্তু জানাতে ভুলবেন না। ধন্যবাদ।